সন্দেশখালি বাঙালিদের কাছে আগে ছিল বাঘের ভয়, পরে এলো শেখ শাহজাহানের ভয়। আমার প্রথম প্রশ্ন আপনাকে, ধরুন গত কয়েক বছর আগে কোন ভয়টা আপনাদের কাছে বেশি ছিল, বাঘ না শেখ শাহজাহান? দেখুন, শাসক দলের যে শাসন সেটাই সন্দেশখালীবাসীর কাছে ভয়ের কারণ হয়ে ওঠে। শেখ শাহজাহানের এই অত্যাচার বলুন যাই বলুন, আহ, আপনি তার কোনোদিন শিকার হয়েছেন? আমি ডিরেক্টলি সেইভাবে হয়তো শিকার হইনি, তবে দেখা যাচ্ছে সেই অন্নপূর্ণা যোজনা নিয়ে মহিলাদের মধ্যে ব্যাপক বিক্ষোভ, মানে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। কি বলবেন? টাকা ইতিমধ্যে ওনারা পাচ্ছেন। আপনি নমস্কার। আমাদের দর্পণ টিভিতে আসার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সন্দেশখালি বাঙালিদের কাছে আগে ছিল বাঘের ভয়, পরে এলো শেখ শাহজাহানের ভয়। আমার প্রথম প্রশ্ন আপনাকে, ধরুন গত কয়েক বছর আগে কোন ভয়টা আপনাদের কাছে বেশি ছিল, বাঘ না শেখ শাহজাহান? দেখুন, শাসক দলের যে শাসন সেটাই সন্দেশখালীবাসীর কাছে ভয়ের কারণ হয়ে উঠেছিল। অত্যাচারী শাসক, তারাই মূলত তো শাসন করতেন আমাদের সন্দেশখালীতে। তাদের শাসনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। মানুষের কাছে সেই শাসন, অত্যাচারী শাসকের সেই ভয় দেখানো বেশি করে প্রাধান্য পেয়েছিল। শেখ শাহজাহানের আহ, এই অত্যাচার বলুন যাই বলুন, আহ, আপনি তার কোনোদিন শিকার হয়েছেন? দেখুন, আমি ডিরেক্টলি সেইভাবে হয়তো শিকার হইনি, তবে ইনডিরেক্টলি অনেক কিছু ঘটেছে আর কি। তো যেহেতু আমার অধিকাংশ সময় হুম। বিভিন্ন সমাজসেবা, বা যেহেতু আমি নিজেও একজন স্কুল শিক্ষক, তার মধ্য দিয়ে কেটেছে। আর সাথে সাথে সন্দেশখালীবাসীদের তাদের পাশে দাঁড়ানো, সেভাবেই কেটেছে। তাদের যে অত্যাচারিত সন্দেশখালীবাসী মানুষের যে অত্যাচার, সেটাই আমার কাছে আমার মনে হয়েছে। দেখুন, সিবিআই একটা রিপোর্ট জমা দিয়েছে কিছুদিন, মানে বেশ কিছুদিন আগে, যে শেখ শাহজাহানের কাছে যে, মানে তিনি যে জমি দখল করে নিয়েছিল বা জায়গাপত্র সবকিছু দখল করেছিল, প্রায় 4,500-এর মতন অভিযোগ জমা পড়েছিল। বলা হচ্ছে যে প্রায় 3,000 মতন অভিযোগ বাস্তব। সেই জমির দখলের পরিমাণটা কত? দেখুন, এক্স্যাক্টলি সেইটা একটু, সেই নথিগুলো আমাদের কাছে আসেনি। হুম। তবু একটা ধরুন অ্যাপ্রক্সিমেট। আহ, ওনারা যেটা বলেছেন সিবিআই, হুম। এর থেকেও কিছুটা আবার বেশি হয়ে যাবে। তাই? কারণ যেহেতু এখন আমাদের সরকার এসেছে, পশ্চিমবঙ্গ সরকার আছে, তাই এখন সেই জমির খোঁজগুলো মানে ক্রমশ প্রকাশ্যে আসছে। এটা বেরিয়ে গেলে আমি বলতে পারবো এর পরিমাণটা কোথায় গিয়ে দাঁড়াবে। মোটামুটি একটা আপনার আন্দাজ কতখানি হতে পারে, একটা আন্দাজ? আমি বলছি না যে সঠিক তথ্যটা আপনি দিচ্ছেন। দেখুন, যেহেতু আমি একটা জায়গায় কথা বলছি, তো এটা বাড়বে, আমি সেটা জানিয়ে দেবো বাড়লে। কয়েক হাজার বিঘা? অবশ্যই, তাই? অবশ্যই হবে। আচ্ছা, এই যে শেখ শাহজাহান সম্পর্কে বলা হয় যে তিনি প্রচুর মহিলাকে অত্যাচার করেছেন, প্রচুর, মানে মানুষকে হত্যা করেছেন, মেরেছেন। এটা কি সত্যি বাস্তব, না এটা রটনা না ঘটনা? দেখুন, যা কিছু রটে
সেটা তো কিছুটা ঘটেছে এটা। আজকের মানুষ যেমন ভারতীয় জনতা পার্টিকে দেখে ভোটটা দিয়েছে, তেমনি এমনও কিছু মানুষ আছেন, বেশিরভাগ মানুষ সন্দেশখালী, বেশিরভাগ মানুষ পরিত্রাণ চেয়েছিলেন। তারা সেই সন্ত্রাসের বিরুদ্ধে গিয়ে ভোটটা দিয়েছিলেন। তো সেক্ষেত্রে যেহেতু গ্রাউন্ড লেভেলে আমি যে লড়াইটা দিয়েছি, আমার কর্মী ভাইরা যে লড়াইটা দিয়েছে, হুম। তাতে করে আমরা বুঝতে পেরেছি এই ঘটনার সাক্ষী আমার সাথে সাথে আমার কর্মী ভাইরাও আছে। এই যে মানে এখনো কি তো শেখ শাহজাহান ধরুন আপনার জেলে আছেন, কিন্তু কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, ভোলানাথ ঘোষের ছেলেকে এবং ড্রাইভারকে পিষে মেরে ফেলা হয়েছিল আপনার এ দিয়ে, মানে অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল। বলা হয়েছিল যে শেখ শাহজাহান ওই জেল থেকে তিনি কারসাজি করেই এই হত্যাটা ঘটালেন। আমার প্রশ্নটা হচ্ছে, এখনো কি সেই রকম প্রভাব মানে আর কোনো কি পড়ছে আপনাদের এখানে, মানে যেগুলো জেল থেকে বসেই তিনি অপারেট করছেন? দেখুন, কোথা থেকে কে অপারেট করছে সেটা একমাত্র যারা আমাদের আইবি ডিপার্টমেন্টে আছেন, আমাদের ওখানে প্রশাসনিক বিভাগ আছেন, তারা সেটা দেখতে পারবেন। হুম। কারণ প্রতিনিয়ত যারাই দুষ্কৃতি তারাই ঠিক করছে। না, এখনো কি তিনি যে কোনো ওখান থেকে অপারেট করছেন তার কোনো হদিশ আপনারা পাচ্ছেন? তেমন কোনো তথ্য বা প্রমাণ আমার কাছে নেই, অতএব সে বিষয়ে তো আমি বলতে পারবো না। আচ্ছা, আচ্ছা। সন্দেশখালিতে এবারে বাজেটে ঘোষণা করা হয়েছে যে মহিলা থানা ওখানে হবে। তার জন্য কি প্রস্তুতি আপনারা নিতে শুরু করেছেন? মানে কোথায় হবে, কিভাবে আহ, হবে? সেটা আমি নই, আমার সরকার নিচ্ছেন। যে সমস্ত বিধানসভাগুলো মহিলা থানা প্রয়োজন আছে, হুম। তার মধ্যে আমরাও খুব ভাগ্যবান যে আমাদের ওখানেও একটা মহিলা থানা হবে, হুম। খুব শীঘ্রই হবে। আমার সরকারের বয়স তো মাত্র 3 মাস। হুম। ধীরে ধীরে আস্তে আস্তে থানাটা হয়ে যাবে। হয়ে গেলে মা বোনদের যে সুরক্ষা বা তারা যে সেখান থেকে যে সুবিধাগুলো পাবে, আইনি সহায়তা পাবে, এটা অনেকখানি আমার সন্দেশখালীবাসীদের কাছে। ভিবিজি রামজি যে প্রকল্পটা, সেই প্রকল্পকে নিয়ে এখন একটা সমস্যা দেখা দিয়েছে, যেহেতু ম্যাক্সিমাম পঞ্চায়েত হচ্ছে তৃণমূলের দখলে। আপনাদেরও নিশ্চয়ই তাই আছে সেখানে। তো এই প্রকল্পের কাজ শুরু করতে পেরেছেন আপনি? দেখুন, এই প্রথমেই বললাম যে আমাদের সরকার 3 মাস বয়স। এগুলো ধীরে ধীরে আমরা কাজগুলো শুরু করব। পুরনো যে কাজগুলো আছে, কিছু কিছু চলছে। আমরা চাই মানুষের উন্নয়ন হোক। আমাদের সন্দেশখালীর যে সমস্ত কাজ পড়ে আছে, কিছু পুরনো কাছের যে প্রজেক্টগুলো আছে, সেগুলো টুকটুক করে চলছে আর কি। আর আমরা খুব শীঘ্রই নতুন কাজগুলো আমরা শুরু করব। এটা সমস্যা ঠিক নয়, এটা মিটে যাবে। আচ্ছা। আহ, আপনি এই 3 মাস বলছেন, আমিও মানছি 3 মাস সময় তো সত্যিই 3 মাস, কিন্তু আহ, এই 3 মাসের মধ্যেই দেখা যাচ্ছে বিজেপির মধ্যে, মানে যারা ভোট দিয়েছিলেন তারাই বলছেন যে ম্যাক্সিমাম যে আবার সেই সিন্ডিকেট, আবার সেই তোলাবাজি, আবার সবকিছু আবার যেন ফিরে ফিরে আসছে, রিটার্ন টু প্যাভিলিয়ন যাকে বলা যায়। কি বলবেন? মানে দেখুন, আমার দেখা, আমি দেখেছি যাদেরকে 4 তারিখের পরে, 4 তারিখ 4টের পরে ফল ঘোষণার পরে পরে অনেকেই আছেন যারা গেরুয়া আবির মেখে তারা বিজেপি হয়ে গেছে, মানে সবুজটা ছেড়ে গেরুয়া ধরে গেরুয়া নিয়েছে। হয়ে গেছে, হুম। রংটা বদলেছে, কিন্তু তার সেই অভ্যাসটুকু বদলাতে পারেনি। তারাই এগুলো করছে। তাই
আখেরে আমাদের দলেরই একটা বদনাম হচ্ছে। আমরা এই যারা এমন করছে আমরা চিহ্নিত করছি। বেশ কিছু আমরা চিহ্নিত করতে পেরেছি যে সত্যিই তারা অন্য দলের। তারা এসেই আজকের আমাদের দলের বদনাম করার চেষ্টা করছে। কিন্তু তাদের ওই ষড়যন্ত্র আমরা কিছুতেই সাকসেস হতে দেব না। সন্দেশখালী ব্লকে মানে আপনার বিধায়কের আসনে আর কি এই ধরনের কোনো লোককে আপনি চিহ্নিত করতে পেরেছেন? কিছু, কিছু হয়েছে এগুলো। সেগুলো আমরা চিহ্নিত করেছি। আ তো তাদের চক্রান্ত কখনোই সফল হবে না। আচ্ছা, অন্নপূর্ণা যোজনা আপনাদের মানে ঘোষণা ছিল ভোটের আগে যে যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তাদের নামেই আমরা অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়ে দেব। মানুষ, মহিলা সম্প্রদায় একদম দুহাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করেছে। কিন্তু অন্নপূর্ণা যোজনা মানুষ মানে মহিলাদের আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মানে এরপরেই যারা অন্নপূর্ণা ভান্ডার পান মানে সরি যারা পান লক্ষ্মী ভান্ডার পান তাদেরকেই আপনারা অন্নপূর্ণা যোজনার আওতায় নিয়ে আসবেন। অথচ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সেই যোজনায় মহিলারা ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেছে। কি বলবেন? দেখুন, বেশ কিছু মায়েরা দিদিরা পেয়ে গেছেন একটা নতুন সরকার। সরকারে আসার পরে যে গুছিয়ে নেওয়ার ব্যাপার থাকে, হুম আমরা সেইভাবে সমস্ত কিছু এখনো গোছাতে পারিনি। হুম কিছু টেকনিক্যাল ফল্ট আছে। দেখা যাচ্ছে আমার সরকার যেটা চেয়েছিল যে অনেক পুরুষরাই লক্ষ্মীর ভান্ডার পেয়ে গেছে। আমরা চাইছিলাম যে তারা যেন আর না পায়। কিছু ঝাড়াই বাছাই ছিল। তো সেটা করতে গিয়ে কিছু মায়েরা হয়তো বাদ চলে গেছে। ওনারা বাদ নয়, প্রসেসিং এ আছেন। ওনারা পেয়ে যাবেন। আন্ডার প্রসেসিং এ। ওনারা দেখতে পাচ্ছেন অনলাইনেই না সেটা যে আন্ডার কতদিন প্রসেসিং ওনারা এ। কতদিন ওয়েট করবেন? খুব শীঘ্রই পেয়ে যাবেন ওনারা। মানে আপনি বলতে দেখুন, চাইছেন যে আগস্টের মধ্যে আ সব ক্লিয়ার হয়ে যাবে? আজকের একটা দুর্নীতিবাজ সরকারকে সরাতে তো ১৫ বছর সময় নিয়েছেন। হুম। তো আমাদের প্রসেসিংটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদেরকে নতুন সরকার, নতুনভাবে সেটআপ তৈরি করতে হবে। সেটার জন্য একটু তো সময় লাগবে। হ্যাঁ, হয়তো কিছু মা বঞ্চিত হয়েছে বা হয়তো ২ মাসের জায়গায় ১ মাসের টাকা পেয়েছেন। আর বাকিটা আন্ডার প্রসেসিং এ আছে। আমাদের কাজ চলছে। খুব তাড়াতাড়ি হবে। এই যে ডিম ছোঁড়া, কোমরে দড়ি বেঁধে ঘোরানো, এগুলো কি সত্যি সমর্থনযোগ্য? না, না, এটা সমর্থনযোগ্য নয়। আমার দলের যারা আছেন উপর নেতৃত্ব, হুম ওনারাও এটা সমর্থন করেন না। আমিও করব না। হুম। একজন রাজনীতিবিদ হিসাবেও নয়, ব্যক্তি হিসেবেও নয়। কিন্তু এগুলো তাদের পাপের প্রায়শ্চিত্ত। এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। মানে এতটা লাঞ্ছিত হয়েছেন মা-বোনেরা, মানুষ এমনভাবে বঞ্চিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তারা নিজেকে আর কন্ট্রোল করে ধরে রাখতে পারছেন না। তাদের অজান্তে হয়তো এগুলো হয়ে যাচ্ছে। ইচ্ছে নেই, তবুও তারা করে ফেলছেন। এই যে আপনারা আহ, আসার আগে মমতা ব্যানার্জি মানে মমতা সরকার যখন পুজোগুলোকে অনুদান দিত, নানান অনুদানগুলো যখন দেওয়া হতো তখন আপনারাই বলতেন যে এটা হচ্ছে অনুদানের সরকার। অথচ আপনারা 3 মাসের মধ্যে প্রথম ফেস্টিভ্যাল জগন্নাথের জন্য আপনারা 5 লাখ টাকা করে দিলেন। এদিকে শুভেন্দু অধিকারী মানে আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে আমি দুর্গাপুজোর সময়ও ছোট পুজোগুলোকে আমি দেব।
তার মানে তো সেই ঘুরিয়ে ফিরিয়ে সেই তো আপনাদের দান ছত্র মানে আহ, অনুদানের সরকারের মধ্যেই তো চলতে শুরু করেছে। এইখানে একটা কিছুটা মিসগাইড হচ্ছে, বোঝার ভুল হচ্ছে। হুম, কিভাবে? দেখুন, যে কমিটিগুলো পারছেন ওনারা কিন্তু পুজোটা করছে, হুম। কিন্তু আমাদের সরকার একেবারে যারা পুজো করতে পারছেন না, আমাদের সনাতনী সত্তা সেটাকে ধরে রাখার জন্য ইচ্ছে থাকলেও যাদের কাছে উপায় নেই, তাদের পাশে সরকার, আমাদের মানবিক সরকার তাদের কাছে দাঁড়াবার একটা প্রয়াস, অন্য কিছু নয়। আচ্ছা, তার মানে তো যারা মমতার সময় যারা করছিলেন সেটা কি তাহলে আহ, মানে জনমুখী প্রকল্পের মধ্যে ছিল না, মানে জনমুখী ছিল না? সেটা কি ছিল? সবাইকে ঢালুয়াভাবে দেওয়া হতো, প্রত্যেকেই পাচ্ছে, যার আছে সেও পাবে, যারা নেই সেও পাবে। আমাদের সরকার ওটা নয়। যারা সত্যি কষ্টের সহিত সনাতনী সত্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে তাদের পাশে দাঁড়ানো, এটাই দুটো সরকারের মধ্যে তফাৎ এখানেই। আচ্ছা, এই আমরা দেখলাম 3 মাসের আশার মধ্যেই আমরা দেখলাম আপনারা হঠাৎ হকার উচ্ছেদে নেমে পড়লেন। আবার দেখা গেল যে নানান মানে বিতর্কিত বিষয়গুলোকেও আপনারা মানে জড়িয়ে গেলেন। এটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনার মনে হয়? দেখুন, যারা যাতায়াত করছেন তাদের সত্যিই খুব সমস্যায় পড়ে থাকেন। হুম। সেক্ষেত্রে তাদেরকে একটা সরানোর চেষ্টা, অতএব তাদেরও কিছু একটা ব্যবস্থা হবে, আর নিত্য যাত্রীদের যাতে অসুবিধা না হয় এটা তারই প্রয়াস। আমরা জোর করে কাউকে সরাচ্ছি না। মানে হকার উচ্ছেদ করছেন তো জোর করেই তো। উচ্ছেদ বলতে সেইভাবে উচ্ছেদ নয়, তাদেরকে আগে নোটিশ করা হয়েছে, তাদেরকে অন্যত্রে সরিয়ে দিয়ে, যেটা সরকারি প্রপার্টি, সেখানে অন্য কিছু করার একটা চিন্তা ভাবনা। একটা রেলের জায়গার উপরে বসে পড়ছে, রেলের ডেভেলপ বা রেল কোয়ার্টার, সেগুলো বিঘ্নিত হচ্ছে। আমরা ঠিক সেটাকেই করতে চাইছি। মানে মানে হকার তো গরিবদেরই মানে গরিবরাই তো হকারিগিরি করে, দেখুন, তাদেরকে আপনারা মানে উচ্ছেদ করছেন আহ, আর বলছেন যে আমরা ভালো কাজ করছি, এটা তো ঠিক। এটা উচ্ছেদ নয়, নোটিশ দেওয়া হয়েছে আচ্ছা। যাতে অন্য একটা যে পজিশনে দোকানগুলো থাকার কথা, যেখানে হলে মানুষের অসুবিধা হবে না, এমন কোনো জায়গায় একটা সেফ, সেটাই যারা বাইরের থেকে দেখছেন বা বিরোধী দল সেটাকে উচ্ছেদ বলে ধরে নিচ্ছেন, কিন্তু আসলে তা নয়। এবারই একটু মানে ন্যাশনাল পলিটিক্সে যাই, যে জেনজি আন্দোলন মানে সিজেপি, ককরোচ জনতা পার্টি বিশাল আন্দোলন করলো। সেই আন্দোলনের ঠেলায় স্বয়ং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ তো করতেই হলো, এবং মোদী, নরেন্দ্র মোদীকে এই প্রথম মাথা নোয়াতে হলো। কি বলবেন? দেখুন, যদি সত্যি কোনো শিক্ষার্থীর তার পরীক্ষা বিঘ্নিত হয়, সমস্যা হয়ে থাকে, তার জন্য আলাদা প্রসেস আছে। আন্দোলন শান্তিপূর্ণ হওয়া উচিত, কারোর বিচার পাওয়া উচিত, তারও আলাদা আলাদা প্রক্রিয়া আছে। কিন্তু সেখানে যে সমস্ত স্লোগানগুলো চলছিল, হুম। সেগুলো সেই স্লোগানের সঙ্গে জিহাদিদের স্লোগান মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আজকের যিনি শিক্ষামন্ত্রী, তিনি স্বইচ্ছায় পদত্যাগ করেছেন। তিনি হয়তো ভেবেছেন যে যে ঘটনা ঘটেছে, আমার থেকে হয়তো অন্য কেউ আসলে আরো বেটার পরিষেবা দিতে পারবেন, তাই তিনি তার মানবিক
দিকটি দেখিয়েছেন। সাথে সাথে ছাত্র আন্দোলনের নামে একদম বাংলাদেশি কালচারে আমরা যেন পৌঁছে গেছি। এটা একদম জিহাদিদের একটা পূর্ব পরিকল্পিত একটা ষড়যন্ত্র বলতে পারেন। যার আপনি জন্যে আমাদের দেশের প্রধানমন্ত্রীও মাথা নুইয়েছেন। এটা আমাদের সবার লজ্জা। এটা যারা আমরা ভারতীয় জনতা পার্টি করি, একটা বৃহৎ দল, একমাত্র এই দলেই আমরা সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস এই কথা বলে থাকি। আমরাই একমাত্র বৃহৎ দল যারা কিনা ভারত মাতাকে জয় বলতে পারি, গর্বের সহিত বলতে পারি এটা। আর যে সমস্ত আমাদের ভারতবর্ষে যে দলগুলো আছে হুম, তারা কিন্তু এ কথা বলতে পারে না। তাদের কোথাও যেন বলতে গিয়ে একটু কুণ্ঠা বোধ করেন। কারণ তারা তাদের সেই নিজের জন্মভূমিকেই সেইভাবে স্বীকৃতি দেন না তাদের কাছে। তাদের কাছে তো এটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর মাথা নতই মনে হবে। আপনি একজন শিক্ষক, মানে আপনার পেশা হচ্ছে একটা আপনি একজন শিক্ষকতা, মানে শিক্ষকতা করেন। আচ্ছা, আপনিই বলুন যে আপনার কোনো ছাত্র প্রশ্ন ফাঁসের কাণ্ডের মধ্যে, ধরুন তিনি, সেই ছাত্রটি খুব আহ, মানে তার পরীক্ষা খুব বিঘ্নিত ঘটলো, বা সে যে পড়াশুনো করে গেছিল সেই পরীক্ষাটার ভালো মতন দিয়েছিল, কিন্তু প্রশ্ন ফাঁসের জন্য সে সেই পরীক্ষায় পাশ করতে পারলো না। আপনি এটাকে আহ, এই এই বিষয়টাকে দেখে আপনারা, তাদের তো ছাত্রদের আন্দোলন তো এই জায়গাটাই ছিল, আপনি কি করে বলছেন যে তাদের? আমি জানি ছাত্রদের আন্দোলনে এটা ছিল, হুম, কিন্তু টিভিতে যাদের দেখা গেছে, আন্দোলনে যাদের দেখা গেছে, হুম, তাদেরকে বেশ কিছু সংখ্যক ছাত্র ছিলেন, কিন্তু বেশ কিছু মানুষকে দেখা গেছে যাদেরকে ছাত্র বলে মনে হয়নি। কারণ তাদের মধ্যে কোনো ছাত্র সুলভ কোনো পরিচয়, ব্যবহার সেটা পাওয়া যায়নি। আমার প্রশ্ন এখানে, যে তারা কারা? তারা কারা? আমি যদি আপনার কথার সূত্র ধরে যদি এগোই, আমি ধরেই নিচ্ছি তারা বহিরাগত, আপনার কথার সূত্র ধরে। তাহলে 24 ঘন্টা আগে আমরা দেখলাম তিনটে নির্বাচন, উপনির্বাচন হলো জেনজি আন্দোলনের পরে, মানে সিজেপি আন্দোলনের পরে। একটি হচ্ছে গুজরাট, আরেকটি মধ্যপ্রদেশ, এবং থার্ড হচ্ছে বিহার। দেখুন, বিহারের বাঁকিপুর, যেখানে স্বয়ং নীতিন নবীনের সিট, সেইখানেই হেরে বসলেন। শুধু তাই নয়, প্রায় 19 থেকে 20 হাজারের মতন ব্যবধানে ভোটে হেরে বসলেন। এটা কি মনে হয় না জেনজি আন্দোলনের প্রভাব পড়েছে এই উপনির্বাচনে? একদম নয়। তাহলে কিসের এটাই প্রভাব? ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি আছে বলে গণতন্ত্র আছে। আমার ভোট আমি নিজে দিতে পারছি, এটাই ভারতীয় জনতা পার্টি কিন্তু শিখিয়েছে। আজকের আমাদের এই পশ্চিমবঙ্গে বিরোধী শূন্য আসন চাই, কিন্তু আমার আমার দল ভারতীয় জনতা পার্টি সেই নীতিতে যায়নি। তারা চাইছে, আমার দল চাইছে মানুষের গণতন্ত্র অক্ষুণ্ণ থাক। তাতে যদি আমাকে সিংহাসন ছাড়তে হয় তাতেও আমি রাজি আছি। তবে সিংহাসনে যদি বসতেও হয় আমি মানুষের রায় নিয়ে বসবো। সাধারণ মানুষ যেটা বলবে আমরা মেনে নেব। আজকের ভারতীয় জনতা পার্টি আছে বলে গণতন্ত্র আছে, এটাও তার প্রমাণ। সিংহাসনের কথাই যখন বললেন, তাহলে বলি যে অযোধ্যার মন্দির, মানে রাম মন্দির, বিজেপির একটা বিশাল ঢাকঢোল পিটিয়ে ওটা একটা করা হয়েছিল। সেই রাম মন্দিরে এখন কিনা কোটি কোটি টাকার চুরি, অলংকার থেকে শুরু করে টাকা সবকিছু চুরি হয়ে গেছে। কারা করেছেন? না, বিজেপির লোকেরাই, মানে আরএসএস এর লোকে এবং বিজেপির নেতা। কি বলবেন এবারে? বলবেন যে সব একদম স্বচ্ছ? দেখুন, যেহেতু সেইভাবে এখনো প্রমাণ পাওয়া যায়নি, এগুলোর তদন্ত চলছে। যদি প্রমাণ পাওয়া যায়
আমি ব্যক্তি হিসাবে আমার একটা পরিচয় আছে, রাজনীতি হিসাবে একটা পরিচয় আছে। আমি ব্যক্তি হিসাবে সনৎ সর্দার, আবার সেই শরৎ সর্দার বিধায়ক হিসাবে, সন্দেশখালী বিধায়ক হিসাবে শরৎ সর্দার। এখানে কিন্তু দুটো ব্যক্তি সত্তা, হয়ে যাচ্ছে, দুটো সত্তা সত্তা আছে, আছে। তাই না? তাহলে যদি যা কেউ করে থাকেন, ব্যক্তি হিসাবে করেছেন। আপনি কিছুক্ষণ আগে বললেন যে প্রমাণ হয়নি, কিন্তু প্রমাণ তো হয়ে গেছে। সিট তো মানে যারা উত্তরপ্রদেশের যারা মানে যোগী আদিত্যনাথ যে সিট গঠন করেছেন তারাই বলেছেন, সেই সিটই প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ এই মানে 8 জনকে তো জেলে ঢোকানো হয়েছে, প্লাস আরো সবাই বলছেন যে যারা মাথা ছিলেন তারাই এই কোটি কোটি টাকা মুনাফা করেছে। দেখুন, জেলে ঢুকানো মানে সে, যে শেখ শাহজাহানকে বলবেন নির্দোষ, তিনিও তো জেলে আছেন, তারও তো এখনো বিচার হয়নি। সেটা তো জনগণের রায় দিয়েছে, প্রত্যক্ষ দেখেছি, টিভির মাধ্যমে, সংবাদ মাধ্যম, চ্যানেলগুলো দেখানো হয়েছে কিভাবে দুর্নীতি হয়েছে। সবাই দেখছে নিউজে, লাইভ নিউজে দেখছে যে তার বাড়ি সার্চ করার সময় কিভাবে ইডিকে মারা হচ্ছে। হুম। এটা তো সামনাসামনি সবাই দেখছে। তাহলে আপনি তো প্রণামী চুরিটাকেও কিভাবে বলবেন যে না, ওটা বিচারাধীন বিষয়। ওটা বিচার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 15 জন সাংসদ এই মুহূর্তে মানে যারা আমরা তৃণমূলের সাংসদ, 15 জন আগে গিয়ে ভূপেন্দ্র যাদবের, এগুলো টোটালি আমাদের দলের বিষয়। এখন আমাদের দলের যে গাইডলাইন আছে তার উপর নির্ভর আপনি করছে। বিজেপির, আপনি আপনি বলছিলেন কিছুক্ষণ আগে দুটো সত্তা, আপনি একটা বিজেপির বিধায়ক হিসেবে সত্তা, আর একটি হচ্ছে সনৎ সর্দারের নিজস্ব সত্তা। এই নিজস্ব সত্তাটাকে, নিজের বিবেকটাকে কি বলছে? তৃণমূলের এইভাবে দল বদলুদের কি আপনি সাপোর্ট করেন? দেখুন, দল বদলানো, অন্য দলে চলে যাওয়া, দুটোর মধ্যে তবুও কিছু কিছু বৃহত্তর স্বার্থে এটাও তারই কোনো একটা কিছু। মানে আপনি বলছেন যে যখনই আপনাদের প্রয়োজন হবে তখন বৃহত্তর স্বার্থ, আর যখন প্রয়োজন হবে না তখন বলবেন যে না এটা বৃহত্তর স্বার্থ না, না, সেটা এটা নয়। হচ্ছে কুক্ষিগত। কিছু সময় বৃহত্তর স্বার্থ দেখতেই হবে। যেমন আমাদের বৃহত্তর স্বার্থের কথা ভেবে আমাদের যিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু, ওনাকে সরে আসতে হয়েছে। হেমন্ত শর্মা এসছেন, এমন কিছু কিছু। কারণ সব সময় এগিয়ে গেলে হবে না, মাঝে মাঝে একটু পিছিয়ে যেতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সনদবাবু। আপনি আমাদের এই মানে আপনার প্রচুর সময় এখানে দিলেন। আশা করি আমরা আবার আপনাকে পাবো। ধন্যবাদ। দর্পণ টিভির পরিসংখ্যান বলছে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখেন তাদের মধ্যে 97% মানুষ কিন্তু সাবস্ক্রাইব করেননি। আমরা তাদের কাছে অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠান দেখে যেমন সাবস্ক্রাইব করুন, তেমনি আমাদেরকে উৎসাহিত করবার জন্য আপনাদের মতামতও জানান, যাতে আমরা নতুন নতুন কিছু কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরতে পারি, এবং যে কন্টেন্ট দেখে আপনারা যেমন একদিকে আনন্দ পাবেন, অন্যদিকে আবার আপনারা আমাদেরকে সমালোচনার সামনেও দাঁড় করিয়ে দেবেন। আশা করি আমাদের এই মতামত বা আমাদের এই অনুরোধ আপনারা রাখবেন।